আমার বাচ্চার দুধ শেষ, আমার কাছে টাকা নেই। তখন রাত্রে প্রায় 12টা বাজে, রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এখন লজ্জায় কারো কাছে চাইতেও পারতেছি না যে আমাকে কিছু টাকা দাও, আমি দুধ কিনবো। আমি আসছি পুরান ঢাকা থেকে। আমার নাম হচ্ছে ফাহাদ হোসেন রাব্বি। আমি তখন পড়াশোনা করি, ফেসবুকে সময় টময় কাটাতাম। তখন আমার একটা মেয়ের সাথে হচ্ছে হাই হ্যালো হয়। একটা পর্যায়ে যে সে আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। বন্ধু হয়ে যাওয়ার পরে তার সাথে আমি রিলেশনে জড়াই। দুজন আমরা খুব গভীর প্রেমে পড়ে যাই। আমাদের সম্পর্কটা থাকে হচ্ছে 3 মাস। 3 মাস পর আমি আমার এক আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলাম। যাওয়ার পর রাত্রেবেলা আমি ফোনে কথা বলতেছি, তো সে বলতেছে আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে, কথাবার্তা চলতেছে, আমাকে দেখতে আসবে, মনে হয় আমার বিয়ে হয়ে যাবে। তখন সে আমাকে বলে যে তুমি আমাকে নিয়ে যাও। তো তখন আমি বের হয়ে যাই, না বলে, কাউকে কিছু না জানিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাই। তখন ভাবতে থাকি যে কি করব, আসলে আমি তো আত্মীয়র বাসায় বেড়াতে গেছি, আমার কাছে তেমন টাকাও ছিল না যে আমি নিয়ে যাব, কোথায় রাখবো, কি করব, মাথায় কিছু কাজ করতেছিল না। তো সে হচ্ছে বাসার বাইরে থেকে কিছুখানিটা আগায় দাঁড়ায় ছিল সকালে, কাউকে না জানিয়ে এক জামায় এক কাপড়ে দাঁড়ায় ছিল। তার সাথে দেখা হলো। তো দেখা হওয়ার পর কোথায় যাব, কি করব ভাবতেছিলাম। তো একটা পর্যায়ে ভাবলাম যে আমার এক ফুপ্পি আছে, আমার ছোট ফুপ্পি। তখন হচ্ছে আমার ফুপ্পির বাসায় যাই। যাওয়ার পর ফুপ্পির বাসায় যখন ঢুকি, ফুপ্পি তো দেখে মানে ভীষণ রাগ। তো ফুপ্পি বলতেছে যে এখন তো সব দোষ তোর বাবা আমার উপর দিবে। ফুপ্পির কাছে কান্নাকাটি যে তুমি ম্যানেজ করো, কিভাবে কি করবে। এটা হচ্ছে আপনার 2017 সালের ঘটনা। তো পরবর্তীতে ফুপ্পি হচ্ছে আমার আম্মুকে কল দেয়। তো পরবর্তীতে আম্মুকে বলতেছে ফুপ্পি যে তোর ছেলে তো এই ঘটনা করছে। তো আম্মু রেগে গেছে, রেগে বলতেছে যে ঠিক আছে, আপনি যেহেতু জায়গা দিছেন আপনার এখানে রেখে দেন, আমার এখানে আর ওর কোনো জায়গা নেই। তো আমার ফুফা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, ওর মা যদি না মাইনা নেয় না নিক, আমরাই বিয়ে করাই দিব। তো পরবর্তীতে আমার ফুপি বলতেছে যে না, এটা বিষয়টা খারাপ দেখা যায়। তো আমার ফুফা বলতেছে যে তাহলে কি করতে চাও, কয় চলো ওদের বাসায় যাই, আমাদের বাসায় যাওয়ার কথা। তো আমি তো ভয়ে শেষ, বাসায় যাব, কি বলবো, কি করব। আমিও বাসায় আসি ফুপিকে নিয়ে। তো তখন তো আমার আম্মু কান্নাকাটি কইরা অস্থির, একটা ছেলে খুব বড় করে বিয়ে করাবো, এই সেই ভাবছি, এইটা করব সেটা করব, আমার সব নষ্ট করে দিল, এইটা সেটা বলতেছে। তখন আম্মুকে কনভিন্স করে। তখন দেখা যায় আম্মু কিছুটা কনভিন্স হয়। তো মেয়ের বাড়িতে আমার ছোট আন্টি, আমার আরেক কাজিন, ওরা যায়। যাওয়ার পর বলতেছে যে এরকম তো আপনার মেয়ে আমার ছেলের সাথে পালিয়ে গেছে, এখন আমরা চাচ্ছি এটা একটা মিউচুয়ালভাবে নিয়ে আসতে, কি বলেন আপনারা। তো ওর বাড়িতেও বলতেছে যে না, চলে গেছে যেহেতু চলে গেছে। তো এক পর্যায়ে হচ্ছে ওর বড় বোন আমাদের বাসায় আসে, বড় বোন আর বড় বোনের হাজব্যান্ড। তো বাসায় আইসা নিয়ে যাওয়ার চেষ্টা করে তার বোনকে। হ্যাঁ, নিয়ে চলে যাবে। আমি বললাম যে না, আমি তো যেতে দিব না, নিয়ে আসছি তো যাওয়ার জন্য, তো নিয়ে আসি নাই। তো যাই হোক, পরবর্তীতে বাসায় দুই ফ্যামিলি কনভিন্স করে, ওর ফ্যামিলি হচ্ছে নারাজিভাবেই বসে থাকে আর কি। পরবর্তীতে বিয়ে হলো, কাজে আসলো, তো বাসায় বিয়ে হলো। তার পক্ষে কে ছিল? শুধু বোন আর বোন জামাই, আর কেউ ছিল না। দেনমোহর ছিল 2 লক্ষ টাকা। এরপর হচ্ছে আমাদের সংসার লাইফ শুরু। মেয়ে আপনার বাসায় থেকে গেল? হ্যাঁ, থেকে গেল। আমাদের এভাবেই চলতে থাকে। আমার নাম শ্রাবণী। তারপরের সময়গুলো তো ভালোই কাটছিল, দুজনের প্রতি যে ভালোবাসা, একটা ফিলিংস, যে ফোনে কথা বলার আগে ছিল একরকম, থাকার পর হয় আরেক রকম। তারপর হচ্ছে আমাদের চলতে থাকে। তো একটা সময় যা দেখা যায়, কিছুদিন পর বিকেলবেলা হঠাৎ করে একদিন সে কান্না করতে থাকে। আমার ওয়াইফ কান্না করতে থাকে যে তার মাকে দেখতে খুব ইচ্ছে করে, যেহেতু ওর বাবা নাই, বাবা অনেক আগেই মারা যায়। তো তখন কান্নাকাটি করতে থাকে। তো একটা পর্যায়ে নিয়ে যাই। তো আমি ওরে বাসায় পাঠাই, কিন্তু আমি বাসায় ঢুকি না, বাইরে দাঁড়ায় ছিলাম, যদি কিছু বলে বা কোনো সিন ক্রিয়েট করে। তো এটা ভাইবা আমি আর ভয়ে ঢুকি নেই, ও বাসায় যায়। তো বাসায় যাওয়ার পর দেখলাম যে না, ওর মা ওরে জড়ায় ধরে কান্নাকাটি করতেছে। তো ওর বাসা থেকে লোকজন আসে বের হয়ে আমাকে নিয়ে যেতে, বাসায় ডাকে। তো পরবর্তীতে আমিও বাসায় যাই। বাসায় যাওয়ার পর তারাও মেনে নেয়। তখন যেহেতু এভাবে মিউচুয়াল হয়, তারপর বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর একটা পর্যায়ে যায় দেখা যায় আমি তখন বেকার ছিলাম, কোনো কাজকাম করতাম না। তখন দেখা যায় হচ্ছে প্রতিনিয়ত মানে মানুষের মুখে কথা শুনতাম যে বেকার, এই সেই। দেখা যায় ফ্যামিলির মুখ থেকেও অনেক মুখ থেকেও শুনতাম। তো তখন জিদ করি আমি বাসায়, জিদ করে ওরে নিয়ে বেরিয়ে যাই, বাসা থেকে বেরিয়ে যাই। তখন ও না করে যে আমরা কোথায় থাকবো, কি করব।
তখন হচ্ছে আমি যাই আমার বড় ফুপ্পির এখানে, যাওয়ার পর বলতেছি যে এরকম তো আমি তো বাসা থেকে বের হয়ে গেছি, কি করব। তো বলতেছে যে ঠিক আছে, বাসা থেকে যেহেতু বের হয়ে আসছো, আমার এখানে 2 দিন থাকো। তো 2 দিন থাকার পরে আমি একটা জব অফার পাই, সেখানে স্যালারি 8,000 টাকা হইলো। তো আমিও কোনো কিছু চিন্তা না করে জবে ঢুকে যাই। তো জবে ঢুকে যাওয়ার পরে তো বসকে বলি, বস এই ঘটনা, আমি তো বাসা থেকে বের হয়ে গেছি, আমার কিছু টাকা অ্যাডভান্স লাগবে। তো বস থেকে 10,000 টাকা নিয়ে বাসায় আসলাম। আইসা হচ্ছে আমার এলাকাতেই একটা রুম ভাড়া নিলাম, ঘরের জন্য বিভিন্ন সামগ্রী কিনলাম, কেনাকাটা করে আমাদের ছোট সংসার শুরু করি। এরপর আমি জব করতে থাকি, এভাবে চলতে থাকে প্রায় বছর খানিকের মতো। বেবি কনসেপ্ট হয়। তো তখন চিন্তা করলাম, যেহেতু আমাদের নতুন মেম্বার আসতেছে, আমাদের তো এইভাবে চলবে না, কিছু একটা করতে হবে। তো পাশাপাশি আমি যে বসের এখানে কাজ করতাম, ওই বসের এখান থেকেই আপনার শাড়িতে যে আঁচলে যে ঝুল লাগায়, এই ঝুলের কাজগুলো আমি নিয়ে আসি। ওইখানে জব করতেছি আর এখানে এই ঝুলগুলা লাগাইতেছি, লোকজন দিয়ে, আশেপাশের যে মহিলারা থাকে তাদের সাহায্য নিয়ে এই কাজগুলো করি। তো তখন মোটামুটি ভালোই আমার আর্ন হতে থাকে। তো আমি কিছু টাকা জমাই, আলহামদুলিল্লাহ আমার মেয়ে হলো এবং আমার কাজকর্ম নিয়ে আমি ঠিকঠাক মতো চলতেছিলাম। হুট করে আপনার করোনাকালীন চলে আসে, 2020-21 ঘটনা। তখন আমার বিজনেসটা আস্তে আস্তে ডাউনফলের দিকে যায়। তখন আমাদের এই শাড়িগুলো বেশি দেশের বাইরে যেত, তখন দেশের বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল, কাজ কমতে থাকলো। একটা পর্যায়ে যায় সেই করোনার সময়, তখন হুট করে আমার জবটাও চলে যায়। তখন আমি কি করব, জমানো টাকাগুলো ভাঙছি, খাইছি। তো একদিন হচ্ছে আমার বাচ্চার দুধ শেষ, এখন আমার কাছে টাকা নেই। তখন রাত্রে প্রায় 12টা বাজে, রাস্তায় রাস্তায় ঘুরতেছি, হাঁটতেছি। এখন লজ্জায় কারো কাছে চাইতেও পারতেছি না যে আমাকে কিছু টাকা দাও, আমি দুধ কিনবো বা দুধ খাওয়াবো। একটা পর্যায়ে যায় কোনো উপায় না পায় আমার কাজিন, ওরে ফোন দেই। ও আমাকে বলতেছে কি ব্যাপার এত রাত্রে ফোন। পর বলতেছি এরকম বাচ্চার দুধ শেষ, দুধ খাওয়া আমার কাছে না, টাকা নেই। তো এইটা শুই না, ও কান্না করে দেয়। তো হচ্ছে বলে আচ্ছা ঠিক আছে, আমার বাড়ির সামনে হয়। তো ও নিচে এক পর্যায়ে আমার ভাইনাকে দিয়ে টাকা দিয়ে পাঠায়। তো ওইটা নিয়ে আমি দুধ কিনে বাসায় যাই, বাসায় যাই দুধ টুধ খাওয়াই। তো এইভাবেই চলতে থাকে, সবাই সাপোর্টে চলতে থাকে। তো করোনার পর হচ্ছে আমি চিন্তা করি যে এবার নিজেই বিজনেস শুরু করব। তখন আমার কাছে টাকা ছিল না। তো হচ্ছে আমার ছোট খালার কাছে যাই, যে এরকম আমি বিজনেস শুরু করতে চাই, তুমি যদি আমার হেল্প করো তাহলে হয়তো বা আমার বিজনেসটা শুরু করা পসিবল। তো আঙ্কেলের আবার ছেলে নাই, তো আঙ্কেলের সাথে বিষয়টা পরামর্শ করলো, আঙ্কেলও অ্যাগ্রি হইলো, বললো যে ঠিক আছে করা যায়, যেহেতু আমার ছেলে নাই, আমি কিছু টাকা ওরে দিয়ে দেখি, খাইলে নাইলে আমার ছেলেই খাইলো, এটা ভাবলাম। উনি আমাকে তখন 3 লাখ টাকা দেয়। তো হচ্ছে দোকান নেই, শাড়ির বিজনেস শুরু করি, অল্প অল্প করে কিছু শাড়ি নিয়ে এসে একদম ছোট্ট একটা দোকান দিয়ে শুরু করি। সেই সময় হচ্ছে আমার দ্বিতীয় বেবি হয়। তো তখন আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসটা গ্রো করে যায়, মাশাআল্লাহ আমাদের খুব ভালো চলতে থাকে। তখন একটা দোকান ছিল, পাশের দোকানটাও নেই, নিয়ে বড় করি। এরপর হচ্ছে আপনার আরো কিছুদিন যাওয়ার পর আরো একটা দোকান নেই। বর্তমানে হচ্ছে আমার 4টা দোকান আছে, আপনার একটা ফ্যাক্টরি আছে, শাড়ির ফ্যাক্টরি। আঙ্কেল আমার পাশেই আছে, তাদের ছাড়া হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা যদি তখন আমাকে সেই মুহূর্তে পাশে না দাঁড়াইতো, আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আজকে আমি আমার নিজের টাকায় 4টা দোকান করছি, একটা ফ্যাক্টরি করছি, নিজের টাকায় গাড়ি কিনছি, নিজের টাকায় বাইক কিনছি। কয় বছর হলো সংসারের? আমাদের হচ্ছে 9 বছর। আর কি আমার অনেক শখ ছিল যে আমি এমন একটা ছেলেকে বিয়ে করবো যে আমাকে বাইক দিয়ে ঘুরাবে। ছোট থেকে শখ ছিল যে আমি আমার হাজবেন্ডের পিছে বাইক দিয়ে ঘুরবো পুরো শহরটা। ইনশাআল্লাহ ও এখন আমার সেই ইচ্ছেগুলো আস্তে আস্তে পূরণ করতেছে। সবই যা যা ওর কাছে চাই কোনোটা অপূর্ণ রাখে না, আস্তে আস্তে সবই দেওয়ার চেষ্টা করে। আমাদের মধ্যে এমন একটা জিনিস যে আমি ও কিছু বলার আগে আমি এটা বুঝতে পারি যে ও আমাকে এটা বলতে চাইতেছে কিংবা ওর মনে এটা চলতেছে, ঠিক সেইভাবে ও আমাকে এরকম বুঝে। আপনার পরিবারের বক্তব্য কি? মেনে নিচ্ছে, যে দেখছে যে 2টা বাচ্চা আছে, ও এখন ভালো আছে, আগে থেকে একটু ভালো পজিশনে আছে, এখন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি থাকেন এখন কি পরিবারের সাথেই? এখন পরিবারের সাথে হচ্ছে আমি এখনো আলাদা, কিন্তু পরিবারের সাথে বর্তমানে আমাদের মিউচুয়াল। দেখাশোনা করছেন বাবা মা? বাবা মা আসতেছে যাইতেছে। আপনার স্ত্রী সম্পর্কে আপনার মন্তব্য? তাকে আমি আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, যেহেতু আমার লাইফটা যেভাবে আমি শুরুতে লিড করছি, যেভাবে আমি চালাই নিছি ওরে, হয়তো বা অন্য কোনো মেয়ে হইলে এই পর্যন্ত আমার সাথে থাকতো না, চলে যেত। কারণ সব কথা তো আর বলা যায় না, অনেকভাবে অনেক কষ্টই করে গেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো আছি। এ হচ্ছে আমাদের
2টা সন্তান, ও হচ্ছে বড় আর ও হচ্ছে ছোট। আমি মনে করি যে ইচ্ছা থাকলে সবই সম্ভব। আসলে আমি যে ফ্যামিলির ছেলে, আপনার 5,000 টাকা স্যালারিতে জব করার মতো কথা ছিল না। কেউ ভাবতে পারে না যে আমি 5,000 টাকা স্যালারিতে জব করব। আসলে কাজ কোনোটাই ছোট না। তখন যদি আমি ভাবতাম যে না, আমাকে দিয়ে এই 5,000 টাকা স্যালারিতে হবে না, তাহলে হয়তো বা আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। তো কোনো কাজই ছোট না। বসে না থেকে, কাজকে লজ্জা না পেয়ে, কাজ যেটাই হোক সেটা আমার মতে শুরু করা দরকার। যদি কেউ মানে রিক্সা চালায়, সেটা হইলেও শুরু করা দরকার। কারণ মানুষ তো সারা জীবন রিক্সা চালাবে না, সে একদিন যে রিক্সার মালিকও হবে। এটাই আমার বলা যে আপনার কাজ যেটাই হোক, কাজকে নিন্দা না করে শুরু করা দরকার। আপনি কি নিজেকে নিয়ে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। আপনার কাছে কি মনে হয় আপনি সফল মানুষ? হ্যাঁ, আমি সফল। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। আসলেই কাজ এমনই একটা ব্যাপার, উনি যেই অবস্থা থেকে যেখানে পৌঁছেছে, উনি সেই দিন 5,000 টাকা বেতনের চাকরি শুরু করেছিল বিধায় আজকে সে 4টা দোকানের মালিক এবং একটা ফ্যাক্টরির মালিক। তো আমরা আমাদের সমাজে অনেকেই আছেন যারা কাজ খুঁজে পাচ্ছেন না। লজ্জা না পেয়ে যে কোনো কিছু শুরু করেন, পরিশ্রম করলেই আশা করি আল্লাহ আপনাকে নিরাশ করবে না। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।